হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আপকামিং ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং ডির জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের উপর বিশেষভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই বলবো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন হওনি, তাদের বলবো আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন হতে পারো। আমাদের প্রতিদিন ক্লাসের পিডিএফ আমরা এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি এবং নানা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি, যা তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বিশেষভাবে সাহায্য করবে। তাই ডেসক্রিপশনে দিয়ে থাকা লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন সংবিধানের কত নং ধারা অনুযায়ী? অপশন এ ৩৬০ নং ধারা অনুযায়ী, অপশন বি ৩৬২ নং ধারা অনুযায়ী, অপশন সি ৩৫২ নং ধারা অনুযায়ী, নাকি অপশন ডি ৩৫৬ নং ধারা অনুযায়ী। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ৩৫২ নং ধারা অনুযায়ী। এখানে দেখে নাও, ভারতীয় সংবিধান অনুসারে রাষ্ট্রপতির কাছে ৩ প্রকার জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা রয়েছে। ৩৫২ নং ধারা অনুসারে আপৎকালীন বা জাতীয় জরুরি অবস্থা, ৩৫৬ নং ধারা অনুসারে রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা এবং ৩৬০ নং ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। মনে রাখবে, ৩৫২ নং ধারা অনুসারে আপৎকালীন বা জাতীয় জরুরি অবস্থা সংক্রান্ত, ৩৫৬ নং ধারা অনুযায়ী রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা সংক্রান্ত এবং ৩৬০ নং ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা সংক্রান্ত এই ৩ বিষয়ের ওপর রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, জাতীয় উন্নয়ন পরিষদ নিম্নোক্ত কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ ১৯৪৮ সালে, অপশন বি ১৯৫১ সালে, অপশন সি ১৯৫২ সালে, নাকি অপশন ডি ১৯৪৯ সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ১৯৫২ সালে। মনে রাখবে, জাতীয় উন্নয়ন পরিষদ ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে দেখে নাও, জাতীয় উন্নয়ন পরিষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ১৯৫২ সালের ৬ই আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের পরিকল্পনা কমিশন ১৯৫০ সালের ১৫ই মার্চ প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিটি খুব ভালো করে মনে রাখবে। আবার বলে দিচ্ছি, জাতীয় উন্নয়ন পরিষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ১৯৫২ সালের ৬ই আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল এবং ভারতের পরিকল্পনা কমিশন ১৯৫০ সালের ১৫ই মার্চ প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী দেখে নাও, অর্থ বিল সংক্রান্ত বিষয়ে একক প্রাধান্য লাভ করে নিম্নের কে? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি লোকসভা, অপশন সি রাজ্যসভা, নাকি অপশন ডি প্রধানমন্ত্রী। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি লোকসভা। এখানে দেখে নাও, অর্থ বিল সংক্রান্ত বিষয়ে লোকসভার একক প্রাধান্য রয়েছে, কারণ রাজ্যসভায় অর্থ বিল পেশ করা যায় না এবং রাজ্যসভায় এই বিল প্রত্যাখ্যান বা সংশোধন করতে পারে না, শুধুমাত্র সুপারিশ করতে পারে, যা লোকসভা গ্রহণ বা বর্জন করতে পারে। পরবর্তী দেখে নাও, নিম্নের কোন দিনটি সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়? অপশন এ ২৬শে জানুয়ারি, অপশন বি ২৬শে নভেম্বর, অপশন সি ১৫ই আগস্ট, নাকি অপশন ডি ১৪ই জুলাই।
এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ 26শে জানুয়ারি। এখানে দেখে নাও, প্রতি বছর 26শে জানুয়ারি তারিখে ভারতের সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। কারণ 1950 সালের 26শে জানুয়ারির দিনটিতে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। এটি তোমাদের অনেক পরীক্ষা এসে থাকে, মনে রাখবে 1950 সালের 26শে জানুয়ারি এই দিনটিতেই ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভারতের জোট নিরপেক্ষতা নীতির প্রধান রূপকার কে ছিলেন? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি লাল বাহাদুর শাস্ত্রী, অপশন সি জওহরলাল নেহরু, নাকি অপশন ডি ইন্দিরা গান্ধী। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি জওহরলাল নেহরু। পরবর্তী প্রশ্ন দেখে নাও, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন সি ডক্টর জাকির হুসেন, নাকি অপশন ডি ভিভি গিরি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। মনে রাখবে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনই ছিলেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। এখানে দেখে নাও, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি, যিনি 26শে জানুয়ারি 1950 থেকে 13ই মে 1962 পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। নেক্সট হলো ডক্টর জাকির হোসেন, ভারতের তৃতীয় রাষ্ট্রপতি, যিনি 13ই মে 1967 থেকে 3রা মে 1969 পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। এবং ভিভি গিরি ডক্টর জাকির হাসিনের মৃত্যুর পর অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী হল সংবিধান সংশোধনের ফলে বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি তফসিল রয়েছে? অপশন এ 8টি, অপশন বি 10টি, অপশন সি 12টি, নাকি অপশন ডি 14টি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 12টি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। মূল ভারতীয় সংবিধানে 8টি তফসিল ছিল। পরবর্তীকালে সংবিধান সংশোধনের ফলে আরও 4টি তফসিল যুক্ত হয়েছে। মনে রাখবে, মূল ভারতীয় সংবিধানে 8টি তফসিল ছিল এবং পরবর্তীকালে 4টি তফসিল আরও যুক্ত হয়েছে। বর্তমানে ভারতীয় সংবিধানে মোট 12টি তফসিল রয়েছে। পরবর্তী দেখে নাও, ভারতীয় সংবিধানের কত নং ধারায় নাগরিকদের মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ রয়েছে? অপশন এ 10 থেকে 15 নং ধারায়, অপশন বি 12 থেকে 35 নং ধারায়, অপশন সি 36 থেকে 51 নং ধারায়, নাকি অপশন ডি 53 থেকে 60 নং ধারায়। এখানে অ্যান্সার হলো অপশন বি 12 থেকে 35 নং ধারায়। মনে রাখবে, ভারতীয় সংবিধানের 12 থেকে 35 নং ধারায় নাগরিকদের মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ রয়েছে। এখানে দেখে নাও, ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে 12 থেকে 35 নং ধারায় নাগরিকদের মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ রয়েছে। এই অধিকারগুলি রাষ্ট্রপতি কর্তৃক নিশ্চিত করা হয় এবং আদালত কর্তৃক বলবৎ করা হয়। এখানে রাষ্ট্রপতি হবে, এই অধিকারগুলি রাষ্ট্রপতি কর্তৃক নিশ্চিত করা হয় এবং আদালত কর্তৃক বলবৎ করা হয়। পরবর্তী দেখে নাও, ভারতের মূল সংবিধানে কয়টি মৌলিক অধিকারের উল্লেখ ছিল? অপশন এ 5টি, অপশন বি 6টি, অপশন সি 7টি, নাকি অপশন ডি 8টি।
এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 7টি। এখানে দেখে নাও, ভারতীয় মূল সংবিধানে 7টি মৌলিক অধিকারের উল্লেখ ছিল। পরে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। তাই বর্তমানে ভারতীয় সংবিধানে মোট মৌলিক অধিকারের সংখ্যা হল 6টি। মনে রাখবে, ভারতের মূল সংবিধানে 7টি মৌলিক অধিকার ছিল। পরবর্তীকালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাই বর্তমানে ভারতীয় সংবিধানে মোট মৌলিক অধিকারের সংখ্যা হল 6টি। পরবর্তী প্রশ্ন হল, ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী আইন নিম্নোক্ত কত সালে পাশ হয়? অপশন এ 1950 সালে, অপশন বি 1952 সালে, অপশন সি 1951 সালে, নাকি অপশন ডি 1953 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1951 সালে। মনে রাখবে, ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী আইন 1951 সালে পাশ হয়েছিল। এখানে দেখে নাও, ভারতীয় সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর হয়েছিল। ভারতীয় সংবিধানের এই প্রথম সংশোধনী আইনটি 19শে জুন 1951 সালে কার্যকর হয়েছিল। মনে রাখবে, ভারতীয় সংবিধানের এই প্রথম সংশোধনী আইনটি 19শে জুন 1951 সালে কার্যকর করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি? অপশন এ গ্রাম সভা, অপশন বি জেলা পরিষদ, অপশন সি পঞ্চায়েত সমিতি, নাকি অপশন ডি গ্রাম পঞ্চায়েত। এখানে অ্যান্সার হলো অপশন সি পঞ্চায়েত সমিতি। মনে রাখবে, ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার প্রথম স্তর হলো গ্রাম সভা, এবং মধ্যবর্তী স্তর হলো পঞ্চায়েত সমিতি, এবং তৃতীয় স্তর এবং সবচেয়ে উচ্চতর স্তর হলো জেলা পরিষদ। পরবর্তী প্রশ্ন দেখে নাও, নিম্নের কোন শব্দটি ভারতীয় সংবিধানের মূল প্রস্তাবনায় ছিল না? অপশন এ স্বাধীনতা, অপশন বি ধর্মনিরপেক্ষ, অপশন সি সাম্য, নাকি অপশন ডি গণতান্ত্রিক। এখানে অ্যান্সার হলো অপশন বি ধর্মনিরপেক্ষ। এখানে দেখে নাও, ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ছিল না। পরবর্তীকালে 1976 সালের 42তম সংবিধান সংশোধনী আইনের দ্বারা শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত করা হয়। মনে রাখবে, 1976 সালের 42তম সংবিধান সংশোধনী আইনের দ্বারা এই ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত করা হয়। এটি তোমাদের পরীক্ষায় আসতে পারে। 1976 সালের 42তম সংবিধান সংশোধনীতে ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতের প্রস্তাবনায় যুক্ত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখে নাও, নিম্নের কে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান? অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি স্পিকার, অপশন সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, নাকি অপশন ডি উপরাষ্ট্রপতি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। মনে রাখবে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। পরবর্তী হলো, ভারতের নাগরিকত্ব আইন পাশ হয় নিম্নোক্ত কোন সালে? অপশন এ 1951 সালে, অপশন বি 1953 সালে, অপশন সি 1955 সালে, নাকি অপশন ডি 1949 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1955 সালে। মনে রাখবে, ভারতের নাগরিকত্ব আইন পাশ হয়েছিল 1955 সালে। এখানে দেখে নাও, ভারতীয় সংবিধানের 5 নং ধারা থেকে 11 নং ধারা অনুযায়ী একজন ব্যক্তিকে ভারতের
নাগরিকত্ব প্রদান করা হয়। মনে রাখবে এখনো পর্যন্ত নাগরিকত্ব আইনটি মোট ৪ বার সংশোধিত হয়েছে। পরবর্তী হলো ভারতের স্বাধীনতা আইন পাশ হয়েছিল নিম্নোক্ত কোন সালে? অপশন এ ১৮ই জুলাই ১৯৪৭ সালে, অপশন বি ১৫ই আগস্ট ১৯৪৭ সালে, অপশন সি ১৮ই জুলাই ১৯৪৭ সালে, নাকি অপশন ডি ১৫ই আগস্ট ১৯৪৭ সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ ১৮ই জুলাই ১৯৪৭ সালে। পরবর্তী প্রশ্ন হলো রাষ্ট্রপতি কত বছর অন্তর অন্তর অর্থ কমিশন গঠন করেন? অপশন এ ৩ বছর, অপশন বি ৪ বছর, অপশন সি ৫ বছর, নাকি অপশন ডি ৬ বছর। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ৫ বছর। মনে রাখবে রাষ্ট্রপতি প্রতি ৫ বছর অন্তর অন্তর অর্থ কমিশন গঠন করেন। পরবর্তী হলো ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? অপশন এ কল্যাণ সুন্দরম, অপশন বি বিবেক চতুর্বেদী, অপশন সি সুকুমার সেন, নাকি অপশন ডি ওম প্রকাশ গোস্বামী। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি সুকুমার সেন। মনে রাখবে ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। এখানে দেখে নাও ভারতের নির্বাচন কমিশন ২৫শে জানুয়ারি ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ভারতের সংবিধানের ৩২৪ নং ধারা থেকে ৩২৯ নং ধারা ভারতের নির্বাচন কমিশনের সাথে সম্পর্কিত এবং ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। মনে রাখবে ভারতের নির্বাচন কমিশন ২৫শে জানুয়ারি ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়ে থাকেন। পরবর্তী হল ভারতের মিড ডে মিল প্রকল্প নিম্নের কোন সালে চালু হয়? অপশন এ ১৯৯২ সালে, অপশন বি ১৯৯৫ সালে, অপশন সি ১৯৯৯ সালে, নাকি অপশন ডি ২০০৩ সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ১৯৯৫ সালে। মনে রাখবে ভারতের মিড ডে মিল প্রকল্প ১৯৯৫ সালে চালু হয়েছিল। এখানে দেখে নাও ভারতের মিড ডে মিল প্রকল্প ১৯৯৫ সালের ১৫ই আগস্ট চালু করা হয় এবং পশ্চিমবঙ্গের মিড ডে মিল প্রকল্প ২০০৩ সালের জানুয়ারি মাসে চালু করা হয়েছিল। এই দুটি তোমাদের পরীক্ষা আসতে পারে, প্রশ্ন আসতে পারে পশ্চিমবঙ্গের মিড ডে মিল প্রকল্প কবে চালু হয়েছিল? তখন অ্যান্সার হয়ে যাবে ২০০৩ সালের জানুয়ারি মাসে। এবং পরবর্তী হলো মিড ডে মিল প্রকল্পের জনক হলেন তামিলনাড়ুর প্রাক্তন প্রধানমন্ত্রী কে কামরাজ। মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, মিড ডে মিল প্রকল্পের জনক হলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী কে কামরাজ। তিনি প্রথম ভারতে মিড ডে মিল প্রকল্প চালু করেছিলেন। আবার বলে দিচ্ছি, ভারতের মিড ডে মিল প্রকল্প ১৯৯৫ সালের ১৫ই আগস্ট চালু হয়েছিল এবং পশ্চিমবঙ্গের মিড ডে মিল প্রকল্প ২০০৩ সালের জানুয়ারি মাসে চালু হয়েছিল এবং মিড ডে মিল প্রকল্পের জনক হলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী কে কামরাজ এবং তিনি প্রথম ভারতে মিড ডে মিল প্রকল্প চালু করেছিলেন। পরবর্তী হল নিম্নলিখিত কে ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় সভাপতিত্ব করেন? অপশন এ চেয়ারম্যান, অপশন বি স্পিকার, অপশন সি উপরাষ্ট্রপতি, নাকি অপশন ডি প্রধানমন্ত্রী। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি স্পিকার। পরবর্তী হলো ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন এ
পিভি নরসিমা রাও, অপশন বি অটল বিহারী বাজপেয়ী, অপশন সি মোরারজি দেশাই, নাকি অপশন ডি চরণ সিং। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি মোরারজি দেশাই। মনে রাখবে ভারতের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। পরবর্তী প্রশ্ন হলো গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় নিম্নোক্ত কোন শহরে? অপশন এ মাদ্রাস, অপশন বি বোম্বে, অপশন সি কলকাতা, নাকি অপশন ডি দিল্লি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি দিল্লি। মনে রাখবে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে। এখানে দেখে নাও 1946 সালের ব্রিটিশ মন্ত্রিপরিষদ মিশনের পরিকল্পনা অনুসারে ভারতে গণপরিষদ গঠন করা হয় এবং 9 ডিসেম্বর 1946 সালে দিল্লিতে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। এটি মনে রাখবে 9 ডিসেম্বর 1946 সালে দিল্লিতে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। ডক্টর বি আর আম্বেদকর ছিলেন গণপরিষদের খসড়া কমিটির সভাপতি। এটি মনে রাখবে ডক্টর বি আর আম্বেদকর ছিলেন গণপরিষদের খসড়া কমিটির সভাপতি এবং এই কমিটি কর্তৃক 26 নভেম্বর 1949 সালে ভারতীয় সংবিধান গৃহীত হয় এবং 26 জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল। মনে রাখবে এই কমিটি কর্তৃক 26 নভেম্বর 1949 সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল এবং 26 জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখে নাও ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি সংযুক্তি ঘটে নিম্নের কোন সালে? অপশন এ 1972 সালে, অপশন বি 1967 সালে, অপশন সি 1976 সালে, নাকি অপশন ডি 1978 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1976 সালে। তারপরে দেখে নাও গণপরিষদের প্রথম অধিবেশনের অস্থায়ী সভাপতি কে ছিলেন? অপশন এ ডক্টর বি আর আম্বেদকর, অপশন বি ডক্টর সচ্চিদানন্দ সিনহা, অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, নাকি অপশন ডি হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ডক্টর সচ্চিদানন্দ সিনহা। মনে রাখবে গণপরিষদের প্রথম অধিবেশনের অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা এবং গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এখানে দেখে নাও গণপরিষদের প্রথম অধিবেশনের অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা এবং তার স্থানে গণপরিষদের স্থায়ী সদস্য হিসেবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ নির্বাচিত হন। ডক্টর বি আর আম্বেদকর ছিলেন গণপরিষদের খসড়া কমিটির সভাপতি। এই কি পয়েন্টসগুলি মনে রাখবে, তোমাদের পরীক্ষায় অনেক সাহায্য হবে। পরবর্তী প্রশ্ন হলো ভারতীয় সংবিধানের এক নাগরিকত্ব এই ধারণাটি নিম্নের কোন দেশের থেকে গ্রহণ করা হয়েছে? অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন বি গ্রেট ব্রিটেন, অপশন সি রাশিয়া, নাকি অপশন ডি আয়ারল্যান্ড। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি গ্রেট ব্রিটেন। পরবর্তী প্রশ্ন হলো রাজ্য নির্বাচন কমিশনার নিম্নোক্ত কার দ্বারা নিযুক্ত হন? অপশন এ মুখ্যমন্ত্রী, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, নাকি অপশন ডি রাজ্যপাল। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি রাজ্যপাল। আজকের এই ক্লাসের পিডিএফটি পেতে চাইলে আমাদের ডেসক্রিপশনে দিয়ে থাকা
টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আমাদের প্রতিদিন ক্লাসের পিডিএফটি আমরা এই টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে থাকি। তাই আজকের ক্লাসের পিডিএফটি পেতে চাইলে আমাদের ডেসক্রিপশনে দিয়ে থাকা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে জয়েন হয়ে যাও। পরবর্তী প্রশ্ন হলো, বিশ্বের প্রথম সংসদীয় সরকার নিম্নের কোথায় গঠিত হয়? অপশন এ ভারত, অপশন বি বেলজিয়াম, অপশন সি গ্রেট ব্রিটেন, নাকি অপশন ডি ফ্রান্স? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি গ্রেট ব্রিটেন। মনে রাখবে, বিশ্বের প্রথম সংসদীয় সরকার গ্রেট ব্রিটেনে গঠিত হয়েছিল। পরবর্তী হলো, ভারতের দ্বিতীয় উপরাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন বি ডক্টর জাকির হোসেন, অপশন সি ভিভি গিরি, নাকি অপশন ডি গোপাল স্বরূপ পাঠক? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ডক্টর জাকির হোসেন। মনে রাখবে, ডক্টর জাকির হোসেন ভারতের দ্বিতীয় উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এখানে দেখে নাও, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং পরে দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার উপরাষ্ট্রপতির সময়কাল ছিল 1952 সাল থেকে 1962 সাল এবং ডক্টর জাকির হোসেন তিনি ভারতের তৃতীয় রাষ্ট্রপতি হওয়ার আগে ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ডক্টর জাকির হোসেনের উপরাষ্ট্রপতির সময়কাল ছিল 1962 সাল থেকে 1967 সাল এবং ভিভি গিরি ইনিও উপরাষ্ট্রপতির পর ভারতের চতুর্থ রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং তার উপরাষ্ট্রপতির সময়কাল ছিল 1967 থেকে 1969 সাল এবং গোপাল স্বরূপ পাঠক ইনি ভারতের চতুর্থ উপরাষ্ট্রপতি ছিলেন এবং তার উপরাষ্ট্রপতির সময়কাল ছিল 1969 থেকে 1974 সাল। তাই মনে রাখবে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। ডক্টর জাকির হোসেন ছিলেন ভারতের দ্বিতীয় উপরাষ্ট্রপতি এবং তৃতীয় রাষ্ট্রপতি এবং ভিভি গিরি ছিলেন ভারতের তৃতীয় উপরাষ্ট্রপতি এবং চতুর্থ রাষ্ট্রপতি। এগুলি প্রতিটি মনে রাখবে, প্রতিটি পরীক্ষায় আসতে পারে। তারপরে দেখে নাও, গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন সদস্য সংখ্যা কত হবে? অপশন এ 5 জন, অপশন বি 7 জন, অপশন সি 9 জন, নাকি অপশন ডি 10 জন? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ 5 জন। মনে রাখবে, গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন সদস্য সংখ্যা হবে 5 জন। পরবর্তী হলো, ভারতের অ্যাটর্নি জেনারেল নিম্নের কার দ্বারা নিযুক্ত হন? অপশন এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি প্রধানমন্ত্রী, নাকি অপশন ডি উপরাষ্ট্রপতি? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি রাষ্ট্রপতি। মনে রাখবে, ভারতের অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। পরবর্তী হল, ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় নিম্নের কে সভাপতিত্ব করেন? অপশন এ স্পিকার, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি উপরাষ্ট্রপতি, নাকি অপশন ডি প্রধানমন্ত্রী? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি উপরাষ্ট্রপতি। মনে রাখবে, ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি এবং ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় সভাপতিত্ব করেন স্পিকার। পরবর্তী হল, নিম্নলিখিত কোন রাজ্যের লোকসভার আসন সর্বাধিক? অপশন এ মহারাষ্ট্র,
অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি মধ্যপ্রদেশ, নাকি অপশন ডি পশ্চিমবঙ্গ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি উত্তরপ্রদেশ। মনে রাখবে উত্তরপ্রদেশ রাজ্যের লোকসভার আসন সর্বাধিক। পরবর্তী হল সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত? অপশন এ প্যারিস, অপশন বি নিউ ইয়র্ক, অপশন সি জেনেভা, নাকি অপশন ডি ওয়াশিংটন ডিসি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি নিউ ইয়র্ক। মনে রাখবে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। এখানে দেখে নাও নিরাপত্তা পরিষদের প্রধান লক্ষ্য হল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য এবং 10টি অস্থায়ী সদস্য রয়েছে। নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য হল চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, রাশিয়া এবং ফ্রান্স। মনে রাখবে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য হল চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, রাশিয়া এবং ফ্রান্স। এটিও মনে রাখবে নিরাপত্তা পরিষদের মোট 5টি স্থায়ী সদস্য এবং 10টি অস্থায়ী সদস্য রয়েছে। পরবর্তী হল নিম্নলিখিত কবে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ কার্যকর হয়েছিল? অপশন এ 25শে জুন 1945 সালে, অপশন বি 24শে অক্টোবর 1945 সালে, অপশন সি 29শে নভেম্বর 1944 সালে, নাকি অপশন ডি 24শে অক্টোবর 1944 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 24শে অক্টোবর 1945 সালে। মনে রাখবে 24শে অক্টোবর 1945 সালেই সম্মিলিত জাতিপুঞ্জের সনদ কার্যকর হয়েছিল। এখানে দেখে নাও সম্মিলিত জাতিপুঞ্জের সনদ 26শে জুন 1945 সালে সান ফ্রান্সিসকোতে স্বাক্ষরিত হয়েছিল এবং 24শে অক্টোবর 1945 সাল থেকে এটি কার্যকর হয়। আবার বলে দিচ্ছি, সম্মিলিত জাতিপুঞ্জের সনদ 26শে জুন 1945 সালে সান ফ্রান্সিসকোতে স্বাক্ষরিত হয়েছিল এবং এটি কার্যকর হয়েছিল 24শে অক্টোবর 1945 সাল থেকে। এই 24শে অক্টোবর দিনটি সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়। এটি তোমাদের পরীক্ষা আসতে পারে। মনে রাখবে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস হল 24শে অক্টোবর। পরবর্তী হল নিম্নলিখিত কোনটি হল বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা? অপশন এ নিরাপত্তা পরিষদ, অপশন বি ওছি পরিষদ, অপশন সি সাধারণ সভা, নাকি অপশন ডি অর্থনীতি ও সামাজিক পরিষদ। এখানে অ্যান্সার হলো অপশন সি সাধারণ সভা। মনে রাখবে সাধারণ সভা হলো বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা। পরবর্তী হলো পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত? অপশন এ 41টি, অপশন বি 42টি, অপশন সি 43টি, নাকি অপশন ডি 44টি। আজকের এই ক্লাসের পিডিএফটি পেতে চাইলে ডেসক্রিপশনে দিয়ে থাকা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে জয়েন হয়ে যাও। সেখানে প্রতিদিন ক্লাসের পিডিএফ দেওয়া হয়ে থাকে। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি 42টি। মনে রাখবে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হলো 42টি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।